আমরা গতদিন আলোচনা করছিলাম লাইকোপোডিয়াম নিয়ে। লাইকোপোডিয়াম আমরা শুরু করেছিলাম। খুবই বহুল ব্যবহৃত একটা মেডিসিন। আমি ডক্ট্রিন অফ সিগনেচার নিয়ে একটু বলছিলাম। লাইকোপোডিয়ামের অনেকগুলো ডক্ট্রিন আছে। লাইকোপোডিয়ামের পাতা থেকে শুরু করে তার যে ফ্রুটিং বডি এবং রুট, প্রত্যেকটা নিয়েই আমরা লাইকোপোডিয়াম পেশেন্টের মধ্যে বিষয়গুলা আসি। সব জিনিসই হয়তো আমি আলোচনায় আনতে পারবো না এই একটা সেশনে, টাইম টু টাইম নিয়ে আসা হবে। আমি গতদিন লাইকোপোডিয়ামের ইভ্যালুয়েশন বিষয়টা নিয়ে একটু পড়তেছিলাম। পড়তে পড়তে হঠাৎ করে আমার মাথায় আসলো যে বেসিক্যালি শেষ সময়ে, শেষ সময়ে বলতে আমি বুঝাচ্ছি কার্বনিফেরাস যুগে। হ্যাঁ, আমাদের আহ, যত কোয়েল ফিল্ড আছে, মানে কয়লা খনি আছে বা তেলের খনি, হীরার খনি, হ্যাঁ, এই সব কিছু কিন্তু এই কার্বনিফেরাস যুগের সে সময়ের দুর্যোগের কারণে সে গাছগুলা যখন মাটির নিচে চলে যায়, ফসিল হয়ে যায়, ফসিল হয়ে তো ধীরে ধীরে এই যে তেলের বিষয়টা, তেল ফিল্ড গুলা তৈরি হয়। হ্যাঁ, তো সেটা আমি ভাবতেছিলাম, ভাবতে ভাবতে বেসিক্যালি মাথায় আসলো যে লাইকোপোডিয়ামের যে তেল দেওয়ার বিষয়টা, সেটা তো আসলে তার ইনবিল্ড একটা ফিচার। তার জন্ম থেকেই সেই ফিচারটা তৈরি হয়ে আছে। তো এই তেলের বিষয় আর এই কোয়েল মানে কয়লা খনি, এই এই বিষয়গুলা কিন্তু মানে ডক্ট্রিন অফ সিগনেচার আমি পার্সোনালি কোনো জায়গায় আমি পাইনি, বা কোনো লেখক বা কোনো আহ, মানে বোদ্ধা, অথার যাদেরকে আমরা ফলো করি, তারা কিন্তু বলেনি। এটা আসলে কি চিন্তা করতে করতেই হয়। আপনারাও এরকম পাবেন, যখন একটা মানুষকে ফিল করা শিখবেন, মানুষ বলতে বোঝাচ্ছে একটা মেডিসিনকে আপনারা ফিল করতে শিখবেন, তখন ডেফিনেটলি আপনারা এরকম আরো আরো চমৎকার চমৎকার ফিচার বাইর করতে পারবেন। হ্যাঁ, কিন্তু প্রথম বিষয় তো, প্রথমটা তো আপনাকে আগে শিখতে হবে, মেডিসিনটাকে আগে বুঝতে হবে, তারপরে না আপনি সেটা নিয়ে বিশ্লেষণ করতে পারবেন। আমরা একটা সময় হতো কি, দেখা যাচ্ছে যে রুগী কথা বলছে, আমরা কথাটাকে ট্রান্সফর্ম করতেছি, জাস্ট সুপারফিশিয়াল লেভেলে রুব্রিক্সে কনভার্ট করতেছি। একটা সময় আমি করতাম, ডেফিনেটলি করতাম। করতে গেলে হচ্ছে কি, এমন এমন সব মেডিসিন চলে আসছে, সে হিরোইনাম আসতেছে, টিটিকাম ভালগারিস আসতেছে, তারপরে ভ্যানিলা আসছে, তারপরে এরকম আননোন আননোন মেডিসিন সব চলে আসে। কোনোভাবেই মনে হয় না, আর ওই মেডিসিন গুলা যেহেতু আমাদের কাছে তখন ছিল না, আমরা তখন বুঝতাম না যে এটাকে কিভাবে ইউজ করতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা দেখতাম। তো এরকম কখন হয়, আপনি যখন এদিক ওদিক থেকে এলোপাথারি ভাবে রুব্রিক্স নিয়ে আহ, মানে নিজের ইচ্ছা মতো একটা চিত্র অঙ্কন করতে চাইবেন, তখন কিন্তু এরকম হয়। কিন্তু আপনি যদি একটা মেডিসিনের প্রপার পিকচারটা বুঝতে পারেন, পুরা চিত্রটাকে বুঝতে পারেন। আমরা কি চিত্র, ধরেন যে এটা একটা ছবি, আমি একটু দেখাই, এটা একটা ছবি, আপনারা এটা দেখছেন, এই ইমেজটা আপনারা ম্যাট্রিমেডিকায় এরকম একটা ছবি দেওয়া আছে একটা পেশেন্টের, একটা মেডিসিনের, সেলাইকোপোডিয়ামের এরকম ছবি দেওয়া আছে, কিন্তু এর অপোজিট পোর্শনটাও তো আছে। অপোজিট পোর্শনে দেখেন কোনো ছাপ নাই, কিছু নাই। তো এই ভাবনাটা, এইটা আপনি কি করে বুঝবেন? এখন পেশেন্ট যদি এইরকম অবস্থায় আসে, তখন আপনি কিভাবে নেবেন? তো এটা হয়, আপনি যদি পেশেন্টটাকে ইনস অ্যান্ড আউট সব দিক দিয়ে বুঝতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি বুঝতে পারবেন যে পেশেন্টটা কি, পেশেন্টটা কোন মেডিসিনের দিকে যাচ্ছে। আমাদের অনেক ওয়ে থাকে, আমি যে ওয়েতে বলতেছি সেটাই যে সবসময় আসবে তা না। আপনার অ্যাঙ্গেল, আপনি যখন দেখছেন অ্যাজ এ ডাক্তার, তখন আপনার অ্যাঙ্গেলটা একটু অন্যরকম হতেই পারে, কিন্তু আপনি যদি মূল যেটা ভাবনা, মূল থিম, আমরা যেটা করি কোর ফিলিংস, হ্যাঁ, কোর যে বিষয়টা, সেটা কিন্তু অপরিবর্তিত থাকে। সেটাকে যদি আমরা চিনতে পারি, তাহলে ডেফিনেটলি আমরা মেডিসিন কখনোই ভুল করব না। সেটা যেভাবেই আসুক, সেটা ক্যান্সার নিয়ে একদম মানে এক্সট্রিম লেভেলে আসুক, অথবা একদম কোলের বাচ্চা, জিরো বেবিজ আসুক, আপনি কিন্তু খুব সহজেই এই প্রেসক্রিপশন গুলা
করতে পারবেন। গতকালকে আমি একটা ইনফার্টিলিটির কেস নিয়ে একটু বলছিলাম যে আপনাদের হয়তো মনে আসছে কিনা, এরকম কিন্তু মানে আপনি এখন জানলেন, তো এখন দেখবেন যে ইনফার্টিলিটির কোনো কেস আসলে আপনি এই অ্যাঙ্গেলে জানার চেষ্টা করবেন যে ওই যে বললাম যেটা, যে বউ বলতেছে যে সে নিজে থেকে কোনো, তার কোনো আগ্রহী দেখি না পারফরমেন্সে, সে আমার কাছেও আসে না, তাকে অনেকভাবে উত্তেজিত করার পরে সে তখন ইনিশিয়েট নেয়। ল্যাক অফ, আমরা রুব্রিক্স বলতেছিলাম ল্যাক অফ ইনিশিয়েটিভ, কালকে বলছিলাম আপনাদের মনে আছে হয়তো, ল্যাক অফ ইনিশিয়েটিভ। এরা লাইকোপোডিয়াম বরাবরই ইনিশিয়েট নিতে চায় না। আপনি আপনার বাচ্চাকে সে আপনি বাজারে যেতে বলতেছেন যে বাবা যাও একটু দোকান থেকে নিয়ে আসো, এই জিনিসটা নিয়ে আসো, এই দেখা যাচ্ছে যে সে একটা, সে মোবাইল নিয়ে আছে বা একটা কোনো গেম বা ইয়ে নিয়ে আছে, সে ওখানেই বসে আছে, এই যাও নিয়ে আসো, সে যাবে না, যাও নিয়ে আসো, যাও যাও, ফেলতে হয়। প্রত্যেকটা ক্ষেত্রে এই যে ল্যাক অফ ইনিশিয়েট, এটা আমরা কিন্তু লাইকোপোডিয়ামের ক্ষেত্রে দেখতে পাই। ধরেন যে মেয়ের বিয়ে দিয়েছে, আমি বৃদ্ধ এজের কথা বলতেছি, মেয়ের বিয়ে দিয়েছে, খোঁজ খবর রাখতে হয়, এটা তো পরিবারের দিক দিয়ে। বউবার বলছে যাও একটু মেয়েকে দেখে আসো, মেয়েকে এই খাবারগুলো দিয়ে আসো, এই যাচ্ছি, বানাও, যাব। এই যে যাওয়ার, তার নিজের বাচ্চা, সেখানেও যাবে, এই যে ইনিশিয়েট নিয়ে আগাবে, এই জায়গাটা লাইকোপোডিয়ামের মধ্যে একটা ঘাটতি থাকে। একটা তো লাইকোপোডিয়ামের মধ্যে আমরা দেখেছি যে রেসপন্সিবিলিটি অ্যাভারশন, তাই না? আমরা রেসপন্সিবিলিটি অ্যাভারশন, আবার দায়িত্ব নিয়ে মানে একটা বিতৃষ্ণা, মেয়ের বাড়িতে কেন আমি যাব আবার ইয়ে করতে, দিয়েছি বিয়ে, ওরা যখন আসবে আসবে, আবার ওখানে যেতে হবে, ফেয়ার রেসপন্সিবিলিটির একটা বিষয় তার মধ্যে থাকে। এগুলো কিন্তু খুব কমন। একা ধরেন যে একজন বাবা লাইকোপোডিয়াম যখন আসবে, তার এক ধরনের এই ল্যাক অফ ইনিশিয়েটিভ দেখতে পাবেন, রেসপন্সিবিলিটি অ্যাভারশন দেখতে পাবেন। একজন পুত্র যখন আসবে বা একজন গৃহিণী যখন আসবে, প্রফেশন ওয়াইজ এগুলো চেঞ্জ হয়। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি যে জিনিসগুলোই বলতেছি যে এগুলো তো কোনো ফর্মুলা না, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমি ধীরে ধীরে প্র্যাকটিক্যাল ওয়েতে ঢুকে যাব। প্রথম দিকে তো আমি তো জানি না যে সবাই একই, আপনাদের লাইকোপোডিয়াম সম্পর্কে আইডিয়া সবার একই লেভেলে আছে কিনা, এটা আমি ডেফিনেটলি আমি জানি না, কারণ এখানে একদম নতুন ইন্টার্নি করছেন এরকম ডাক্তারও আছেন, পাশ করে বাড়িয়ে গেছেন এরকম আছেন, আবার 20-30 বছরের অভিজ্ঞ ডাক্তারও আছেন। তো আমি মোটামুটি প্রথম দিকে চাচ্ছি যে লাইকোপোডিয়াম সম্পর্কে একটা ইন জেনারেল একটা গ্রস আইডিয়া আপনাদেরকে দিতে। এরপরে আমরা অ্যাডভান্স লেভেলে একদম প্র্যাকটিক্যাল ওয়েতে কিভাবে, কি বললে বা কি করলে আপনি একদম ফট করে লাইকোপোডিয়াম আপনার মাথার মধ্যে চলে আসবে, মানে একদম কুইক আপনি তাকে নিয়ে নিতে পারবেন, এই জায়গায় আমরা যাব। তো আমরা গতকালকে দেখছিলাম যে লাইকোপোডিয়াম বেশ হটি টাইপের, নিজেকে অনেক বেশি ইম্পর্টেন্ট ব্যক্তি মনে করে। আমরা বলতেছিলাম হটি নিয়ে অনেকগুলো রুব্রিক্সের কথা বলতেছিলাম। সে এতটাই হটি যে সে মনে করে যে আমার মতন কেউ নাই, আমার আশেপাশে থাকার যোগ্যতাও কারো নাই। ইগোর বিষয়টাও তার মধ্যে আছে, বারবার আমি 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 করতে থাকে। তো লাইকোপোডিয়াম হটির মধ্যে কিন্তু অনেক মেডিসিন আছে, কিন্তু এই লাইকোপোডিয়ামের হটিনেসের মানে অন্যতম প্রকাশভঙ্গি বা তার ভাবনাটা কিন্তু অন্য মেডিসিন গুলার থেকে আলাদা। কোন দিক দিয়ে আলাদা? কারণ লাইকোপোডিয়াম সে মনে করে যে আমি একদম উঁচু স্তরের লোক, হ্যাঁ, কিন্তু উঁচু স্তরের লোক ভাবছে, কিন্তু তার মধ্যে কোনো কনফিডেন্স নাই, তার মধ্যে ফেয়ার ফেলিওর অফ এই বিষয়গুলা কাজ করে। অ্যাকচুয়ালি লাইকোপোডিয়ামের ক্ষেত্রে, মানে লাইকোপোডিয়ামের প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু তার কোনো কমতি থাকে না, বা তার অ্যাবিলিটির মধ্যে কোনো কমতি থাকে না, কিন্তু তার মধ্যে সব সময় ভয় তৈরি হয়ে থাকে পারফরমেন্স নিয়ে। ধরেন যে আমরা কিন্তু ফেয়ার এক্সামিনেশন বিফোর এই টাইপের একটা রুব্রিক্স আছে, সেখানেও কিন্তু আমরা লাইকোপোডিয়ামকে পাই। হ্যাঁ, আমরা সাইলেশিয়া যখন বলছিলাম তখন আমরা সাইলেশিয়াও দেখেছিলাম। সাইলেশিয়ার তো কি হয়, সাইলেশিয়ার ক্ষেত্রে আমরা এক্সামিনেশনের পূর্বে কি কি টাইপের লক্ষণ দেখি? সাইলেশিয়া কলম ধরা মাত্রই দেখা যাচ্ছে কলম ভিজে যাচ্ছে, তার টিমিডিটি, তার ল্যাক অফ কনফিডেন্স,
হ্যাঁ, এই লেভেলে যে সাইলেশিয়া কলম ধরছে, কলম একদম ভিজে যাচ্ছে, খাতা ভিজে যাচ্ছে, সাইলেশিয়ার হাত ঘামতেছে, পা ঘামতেছে, তাই না? এই ক্ষেত্রগুলোতে দেখি। কিন্তু লাইকোপোডিয়ামের কি হয়, লাইকোপোডিয়াম সে ডেফিনেটলি, আমি বলবো আমার কয়েকটা কেসের কথা বলবো, দেখবেন যে লাইকোপোডিয়াম কোন লেভেলে যায়। তারা মানে প্রিপারেশন এ টু জেড মানে নিতে থাকে। সাইলেশিয়া কি করতো দেখা যাচ্ছে 99তম মানে একটা বইয়ে 100টা পেজ আছে, তার মধ্যে 99তম পেজ ধরেন পুরো মুখস্থ, তার মানে কি সে সব পারবে, কিন্তু একটা পেজ তার মুখস্থ হয়নি বা পড়েনি, সে পরীক্ষা হলে যাওয়ার আগে বারবার 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 সে উল্টাবে আর ওটা পড়তে থাকবে। কিন্তু লাইকোপোডিয়াম তা না, লাইকোপোডিয়াম কিন্তু প্রিপারেশনের মধ্যে কোনো কমতি রাখবে না, তার অ্যাবিলিটি আছে, এই জন্য সে কোনো কমতি সে রাখবে না, সে পুরোটাই কমপ্লিট করবে। কিন্তু তার ভয়টা হচ্ছে পারফরমেন্স করা, পরীক্ষাটা দিব আমি ঠিক মতো পারফর্ম করতে পারবো কিনা। এই পারফর্ম করতে পারবো না বা পারফরমেন্সের কারণ তার মধ্যে ল্যাক অফ কনফিডেন্স, তার মধ্যে কনফিডেন্সের অভাব থাকে। তার কাছে মনে হয় আমি যদি ফেল করি, আমি পরীক্ষা দিয়ে যদি ফেল করি, দেখেন 99 না 100 পেজই সে মুখস্থ করছে, তারপরে সে লিখতে গেলে মনে করতে আমি যদি ফেল করি, হ্যাঁ, সমাজে আমার যে ইজ্জত আছে, আশেপাশের লোক আমাকে যেরকম মনে করে, আমার আশেপাশের লোকজন তো আমাকে ব্রিলিয়ান্ট মনে করে, কারণ সে তো ওরকম একটা ইমেজ তৈরি করে রেখেছে। আমি গতকালকে বলতেছিলাম, তার কিছু নাই, সে ইমেজ তৈরি করে রাখে, তার সহপাঠীরা ভাবে যে বাপরে তো সেই রকম সেই রকম স্টুডেন্ট, আমার শিক্ষকরা আমাকে ব্রিলিয়ান্ট মনে করে, আর আমি যদি ফেল করি তখন কি হবে, তখন তাদের চোখে আমার এই যে ব্রিলিয়ান্টের যে ইমেজ আমি বানিয়ে রেখেছিলাম, ব্রিলিয়ান্ট একটা ইমেজ বানিয়ে রেখেছিলাম, সেটা নষ্ট হয়ে যাবে। এই ভয়টা কিন্তু, এই ভাবনাটা কিন্তু, ভয় তো না, এই ভাবনাটা, এই থটটা কিন্তু লাইকোপোডিয়ামের মধ্যে খুব ভালোভাবে কাজ করে। ভালো করে বুঝেন, সে প্রিপারেশন নিয়েছে 100-এ 100, পুরা প্রিপারেশন আছে, দুধ খেয়েছে, নতুন বিয়ে করেছে, বইয়ের কাছে যাবে, দুধ খেয়েছে, পুষ্টিকর খাবার খেয়েছে, বিভিন্ন ধরনের বাদাম আইটেম খেয়েছে, চকলেট খেয়েছে, এনার্জি ড্রিঙ্কস খেয়েছে, সব খেয়েছে। এবার বইয়ের কাছে সে যাচ্ছে, যেতে যে সে ইয়ে করছে না, তার মনের মধ্যে ভাবনাটা কি, আমি যে একটা ইমেজ তৈরি করে রেখেছি, আমার যে হিষ্টপুষ্ট ইমেজ, আমার যে ওয়েলথ, আমার যে মানে শক্তির যে ইমেজ, এই আমি যাই যদি ঠিক মতো পারফর্ম বইয়ের কাছে না করতে পারি, তাহলে আমার ইমেজটাই নষ্ট হয়ে যাবে। ঘটনা আলাদা আলাদা, ভাবনা কিন্তু একটাই, ইমেজ আমার নষ্ট হয়ে যাবে। আমার যে আমি যেটুক তৈরি করেছিলাম, আমি তো মেলা কিছু গালগপ্প করে কনের ফ্যামিলিতে আমি বলে রেখেছিলাম, আমি তো সবই শেষ হয়ে যাবে। তো আমাদের খুব চমৎকার একটা রুব্রিক্স আছে, আপনারা এটা লিখে নিতে পারেন, ডেলুশন ভ্যানিশ, এভরিথিং উইল ডেলুশন ভ্যানিশ, এটা ডক্টর কেন্টের রুব্রিক্স আর কি। ডেলুশন, এভরিথিং উইল ভ্যানিশড, সবকিছু ভ্যানিশ হয়ে যাবে, সবকিছু ভ্যানিশ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, ঠিক আছে। থটস অফ ভ্যানিশ, এই ধরনের ফেয়ার, তার মধ্যে ভ্যানিশ হয়ে যাওয়ার একটা ভয়, সবকিছু চলে যাবে এরকম একটা ভয় তার মধ্যে, ভ্যানিশ হয়ে যাবে, আমি ভ্যানিশ হয়ে যাব, এইরকম একটা ভয় তার মধ্যে তৈরি হয়ে যায়। এইটার রুব্রিক্সটা কি, ফেয়ার ইনসেন্সেবল অফ বিইং, এইরকম একটা ভাবনা তার মধ্যে চলে আসে। পরীক্ষায় ফেল করলে আমার মানে আমি যে নেক্সট ক্লাসে উঠতে পারবো না বা এটা কিন্তু তার ভয় না, তার ভয় হলো যে আমি যে ইমেজটা তৈরি করে রেখেছিলাম, একটা ফলস ইমেজ, একটা চকচকে ইমেজ, তৈলাক্ত ইমেজ, তাই না? তেলের কথা এখন আসে, দেখেন আমি বারবার ডক্টরিনের কথা স্মরণ করে, তেল কি চকচকে, তৈলাক্ত যে ইমেজ ইয়ে করেছিলাম, সেটা একদম ভ্যানিশ হয়ে যাবে, পেট্রোলিয়াম উড়ে যাবে। তো সে কোনো ফেন্সি করতে পারে না, আমার যা কিছু আছে তার সব কিছু শেষ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, এরকম ভাবনাটা লাইকোপোডিয়ামের মধ্যে তৈরি হয়ে যায়। তো এই জন্য লাইকোপোডিয়াম সব সময় তার পারফরমেন্সের জায়গায় এক ধরনের অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি চলে আসে প্রত্যেকটা পারফরমেন্সে, ইচ এন্ড এভরি পারফরমেন্স। আপনি তাকে ক্লাস নিতে দেন,
ক্লাস নিতে দেন। আমাদের একজন বক্তা আমাকে তার ক্লাস দেওয়া হয়েছে যে আপনি 9টার সময় ক্লাস নেবেন। সে খুবই ভালো বক্তা, খুব সুন্দর বলতে পারে। আমি তো ওইভাবে উচ্চারণও করতে পারি না, হয়তো ওইভাবে অভিনয় করতে পারি। সে খুবই ভালো করতে পারে। ঠিক 5 থেকে 10 মিনিট আগে সে বলতেছে, ভাই ভাই আমি আর পারছি না ভাই, আজকের ক্লাসটা আপনি চালাই নেন ভাই, কাউকে দিয়ে চালাই নেন, আমি আর পারবো না। কেন? ফেয়ার ফেলিওর ঠিক আছে, তার একটা ইমেজ আছে, সেটাও ঠিক আছে, সবকিছু ভ্যানিশ হয়ে যাবে, সবই ঠিক আছে, কিন্তু এই যখন পারফরমেন্সের জায়গা আসছে তখন তার মধ্যে একটা অ্যাংজাইটি চলে, একটা অ্যান্টিসিপেটিং অ্যাংজাইটি চলে আসছে, অ্যান্টিসিপেট করতেছে, পারবো না, পারবো কি পারবো না, পারবো না, একটা অ্যান্টিসিপেট। আমাদের রুব্রিক্সটাকে দেখে নেন, রুব্রিক্সটা হচ্ছে অ্যাংজাইটি ফ্রম অ্যান্টিসিপেশন, অ্যাংজাইটি ফ্রম অ্যান্টিসিপেশন একটা চলে আসছে তার মধ্যে। ঠিক আছে, তার এই অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি তাকে কি করছে, পেছন থেকে টেনে ধরছে। সে একবার ভাবতেছে যে না আজকে আমি পারফরমেন্স করবো, আজকে ক্লাসটা আমি ফাটিয়ে দেবো, কিন্তু ওই যে তার অ্যান্টিসিপেশন, অ্যান্টিসিপেশন মানে কি, অ্যান্টিসিপেশন বাংলা কি বলেন তো, কারো জানা আছে অ্যান্টিসিপেশন? হ্যাঁ, সে আগে থেকেই মনে করছে যে আমি ফেলিওর হয়ে যাব, আগে থেকেই মনে করতেছে যে আমি পারফরমেন্স করতে পারবো না। এই যে অ্যান্টিসিপেশন, এই অ্যান্টিসিপেশন তার মনের মধ্যে অ্যাংজাইটি তৈরি করতে ফেলছে, এবং এই অ্যাংজাইটিতে মূলত তার একদম জামাটা টেনে ধরছে, এই বেটা তুই যাস না, তুই একদম নাঙ্গা হয়ে যাবি, জনগণের সামনে একদম ন্যাংটা হয়ে যাবে, তুই কিছুই পারিস না, এরকম হয়ে যাবে। এই অ্যাংজাইটি অ্যান্টিসিপেশন প্রত্যেকটা ক্ষেত্রে, ওই নতুন বইয়ের কাছে হাজবেন্ড পারফর্ম করতে যাবে, সেখানেও কিন্তু তার অ্যাংজাইটি ফ্রম অ্যান্টিসিপেশন তাকে টেনে ধরতেছে। তাকে জীবনের সামনের পথে অগ্রসর হতে হবে, উন্নতি করতে হবে। কারণ আমরা কি জানি, খুব অ্যাম্বিসিয়াস ব্যক্তি, তো অনেক অ্যাম্বিসিয়াস ব্যক্তি, কিন্তু তার ভিতরে ভিতরে কি আছে, সূক্ষ্ম ভাবে লুকিয়ে আছে কি, ফেলিওর হওয়ার ভাবনা। এই ফেলিওর হওয়ার ভাবনা তার সব কাজে বাধা হয়ে দাঁড়ায়। এই ফেলিওর ভাবটা কোত্থেকে তৈরি হয়েছে, লাইকোপোডিয়ামের মধ্যে কোথায় থেকে তৈরি হয়েছে? ল্যাক অফ কনফিডেন্স, ইমেজ কনসার্ন থেকে স্যার। হ্যাঁ, কোথায় থেকে সিয়াম? ইমেজ কনসার্ন। হ্যাঁ, কিন্তু কখন তৈরি হয়েছে এটা? ওই ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে কেন তৈরি হয়েছে? তার প্রতি নেগেটিভ ধারণা করা হয়েছে, সে পারবে না। বাবা, সে প্রথমত বাবা চাইতো যে ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু ছেলে তো ইঞ্জিনিয়ার হবে না, সে হবে ফুটবলার বা ক্রিকেট খেলবে। তাকে জোর করে নিয়ে এসে পড়ালেখার লাইনে আনছে। এবার বাবা চাচ্ছে যে না, ছেলের তো ব্রেন আছে, তো ফার্স্ট হওয়ার কথা, কিন্তু ছেলে তো ফার্স্ট হতে পারে না, তার তো মন আছে ক্রিকেট খেলায়। তখন বাবা কি করছে, তাকে কখনো ইনকারেজিং করেনি, সব সময় তাকে তুচ্ছ তাচ্ছিল, এই তুই পারিস না, সেকেন্ড হয়েছিস কেন, তুই থার্ড হয়েছিস কেন, তুই আমার বেটা, তুই থার্ড হবি কেন, বিষয়টা এরকম, তাই না? এই যে সব সময় তুই পারিস না, তুই পারিস না, তোকে তো কিচ্ছু হবে না, এই শুনতে শুনতে এই যে ফেলিওর, তুই পারিস না, ফেলিওর হোস, তুই পারিস না, এই জিনিসগুলা কিন্তু তার মধ্যে একদম ইনবিল্ড হয়ে গেছে, এবং ধীরে ধীরে এটার প্যাটার্নটা, এই ভাবনাটা যতই সে বড় হচ্ছে তার মনের মধ্যে বিকশিত হয়ে যাচ্ছে বিভিন্ন কাজে। এই সূক্ষ্ম ফেলিওরের ভাবনাটা তার সব কাজের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়। এজন্য তার জীবনে যেটুকু সাকসেস পাওয়ার কথা, তার যেরকম সাকসেস পাওয়ার কথা, ততটুক সে পারে না। ধরেন একজন হাই জাম্পার, হ্যাঁ, একজন হাই জাম্প করে, হাই জাম্প কি করে, অনেক দূর দৌড়াতে হয়, তাই না? লং রানে দৌড় দিয়ে তারপরে একটা লাফ মারতে হয়, ডবল প্যাক করে এরকম লাফ মারতে হয়। সবাই জানে যে ভালো করতে পারবে, ভালো করতে পারবে, সে দৌড়ও দিল, ঠিক আছে, সে দৌড়াচ্ছে, প্রচন্ড দৌড়াচ্ছে, এবার লাফ দিবে, তখন তার মনের মধ্যে ওই অ্যান্টিসিপেশন, অ্যাংজাইটি অ্যান্টিসিপেশন, তার ফেলিওর, ফেয়ার ফেলিওর, এটাই কি করছে, তার ওই লাভ দেওয়াটাকে বাধা করতেছে, তাকে পিছন থেকে টানে ধরছে, সবাই তালি দিচ্ছে যে না এই ফার্স্ট হবে, কিন্তু ওই যে ছোটবেলা থেকে আছে ফেলিওরের ভাবনা, সে যখন জাম্পটা করলো, সে দেখা যাচ্ছে ডিসকোয়ালিফাই হয়ে গেল, সে পারলো না। এটাই লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামকে আমরা কিন্তু পদে পদে বিভিন্ন ভাবে চিনতে পারি, আমরা যদি একটু চিন্তা করি। সবসময় দেখেন সুপারফিশিয়াল লেভেলে চিন্তা করবেন না, সবসময় ভেতরে ঢোকার চেষ্টা করবেন, কেন, কিভাবে, কি হচ্ছে, এইটুক ভাবার চেষ্টা করবেন, দেখবেন খুব সুন্দরভাবে আপনারা মেডিসিনের কাছে যেতে পারতেছেন। তো লাইকোপোডিয়াম জীবনে যেটুক সাকসেস পাওয়ার কথা ততটুকু সে পায় না। এর পিছনের কারণ কি?
এর পিছনের কারণ হলো আমার যে সাকসেস পাওয়ার কথা আমি তো ছোটবেলা থেকে কখনোই পাইনি। আমার প্রথম হওয়ার কথা ছিল, আমি কখনো প্রথম হতে পারিনি। আমার ফিফথ হওয়ার কথা ছিল, আমি ফিফথ হতে পারিনি, আমি সিক্সথ হয়েছি, সেভেন্থ হয়েছি। ছোটবেলার সাকসেস না পাওয়াটা তখন থেকে তার মনের মধ্যে, তার থট প্রসেসের মধ্যে ঢুকে যায় এবং সামনের দিনগুলোতে সে ওটাকে ক্যারি করতে থাকে। এই জন্য তার কনফিডেন্স পরবর্তীতে কি হয়, কনফিডেন্স তৈরি হয়, কিন্তু যেটা ফুল কনফিডেন্স থাকা দরকার, পূর্ণাঙ্গ কনফিডেন্স থাকা দরকার, সেটা অ্যাকচুয়ালি তৈরি হয় না। এই ভাঙ্গা ভাঙ্গা থাকে, অনেক বেশি কনফিডেন্স থাকে কিন্তু ভঙ্গুর। হ্যাঁ, কিন্তু তার যে ভাবনা থাকে তার কারণে তার মধ্যে এক ধরনের ইনকম্পিটেন্স চলে আসে। ইনকম্পিটেন্স মানে কি, অক্ষমতা বা অযোগ্যতা চলে আসে এই ভাবনার কারণে। এই জন্যই বেসিক্যালি আমাদের ক্লাসিক্যাল ডাক্তার বন্ধুরা যারা ক্লাসিক্যাল প্র্যাকটিস করেন তারা ম্যাক্সিমাম এই ইনফার্টিলিটির কেসগুলোতে, বিশেষ করে পুরুষদের ইনফার্টিলিটির কেসগুলোতে লাইকোপোডিয়াম দিয়ে অনেক অনেক কেস তারা সলভ করে। পুরুষের স্পাম কম, কোয়ালিটি স্পাম হচ্ছে না, ইজাকুলেশনের প্রবলেম, ঠিক মতো পারফর্ম করতে পারতেছে না, এই এই দুই চারটা কথা শুনে আমাদের একদম লোকজন ধুমায় লাইকোপোডিয়াম দেয় এই এই বিষয়গুলো বিবেচনা না করে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে লাইকোপোডিয়াম মানে 70-80% রোগীর এই লাইকোপোডিয়াম দিয়ে এই প্রবলেমগুলো চলে যায়। আপনিও দিবেন, কিন্তু আপনি যখন এই ভাবনাগুলাকে সমৃদ্ধ করে, সম্পৃক্ত করে আপনি যখন দিবেন, ডেফিনেটলি আপনার দেওয়া লাইকোপোডিয়াম 100-100 কাজ হবে, এটা একদম গ্যারান্টি দিয়ে বলা যায়। ঠিক আছে, বুঝে যখন আপনি দিবেন, ওষুধ দেওয়ার সময় আপনার মনের মধ্যেও এক ধরনের চার্ম আসবে, এক ধরনের ভালো লাগা আসবে, না একটা ভালো মজার একটা কেস সলভ করলাম, একটা পেশেন্ট দিতে পারলাম। আপনি অ্যাডমিয়ার করবেন, আপনি ওষুধ প্রয়োগ করবেন, ভালো করার মালিক উপরওয়ালা, তিনি করবেন। ঠিক আছে, কিন্তু আপনাকে আপনার দিক থেকে 100% দিতে হবে। তো পারফরমেন্স করতে ভয়, সোশ্যাল পজিশনের ভয়, পারফর্ম করতে পারবো না এই ভয়, আর সোশ্যাল পজিশন আমার চলে যাবে এই ভয়, এই দুইটা বিষয় সব সময় লাইকোপোডিয়ামকে খোঁচাতে থাকে, খুব খোঁচায়, খুব বিরক্ত করে। এই জন্য তার প্রয়োজন হচ্ছে পপুলারিটি, এই জন্য সে পপুলারিটির পিছনে। এবার বুঝেন লাইকোপোডিয়াম কেন পপুলারিটি চায়, কেন ক্ষমতা চায়, কেন সে গদিতে বসতে চায়, হ্যাঁ, কেন সে টপ মোস্ট অফ দা ডিপার্টমেন্ট হতে চায়। এই কারণেই তার মধ্যে ওই ভয়, পারফরমেন্সের ভয়, সোশ্যাল পজিশনের ভয়। এই জন্য এই কমতিটা পূরণ করবে কে, তার পপুলারিটি। তার ভাবনা হলো আমি যদি পপুলার হই, আমি যদি প্রসিদ্ধ হই, আমার নাম ডাক যদি ছড়িয়ে পড়ে, তাহলে লোকজন আমার সাথে থাকবে। তখন যখন অনেক লোকজন আমার সাথে থাকবে তখন আমি সিকিউরড হব। তো এই জন্য মানে ওই পপুলারিটি পাওয়ার জন্য সে কি করে, কি করে বলেন তো? লাইকোপোডিয়াম পপুলারিটি পাওয়ার জন্য কি করে জানা আছে? স্যার তেল মারে। তেল মারে। ঠিক আছে, তেল মারে কি অত পপুলার হওয়া যায়? তেল মারে স্যার বসে, পরিশ্রম করে স্যার। পরিশ্রম করে, হ্যাঁ, লেবরিয়াস। ঠিক আছে, ধন্যবাদ। আর কি করতে পারে? বাড়ি ভাই পোস্টিং শুনতে করে, পাচ্ছি না, বলেন। পোস্টিং করে। বোস্টিং করে, অনেক বড় বড়। আচ্ছা, বোস্টিং করলে কি অনেক অনেক পপুলারিটি হবে? আমি বড় বড় কথা বললে একসময় তো ধরা পড়বো বাড়ি ভাই। তা পড়বে, কিন্তু তো কিছুটা তো হলো। কিছুটা হলো, আচ্ছা, ওটা একজনের কাছে আপনি ইমপ্রেশন ইয়ে করলেন, মানে এমন কিছু একটা করবে যেটাতে সবাই বাধ্য হবে তাকে 8-10 জনের থেকে আলাদা মনে করতে। বুঝতে পারছেন? তাহলে কি এমন, আমি একটু বলি, তাহলে আপনারা 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 যেটা বলেছেন সবই ঠিক আছে, আর একটু রিফাইন হবে, আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তাহলে আপনি ধরে ফেলতে পারবেন সে এরকম করছে। আপনার ফ্যামিলিতে হয়তো লাইকোপোডিয়াম আছে, আপনি দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না। তো দেখেন, একদম বাচ্চা যারা, ছোট যারা, ঠিক আছে, তারা করে কি, এমন কিছু ম্যানারিজম, এমন কিছু ম্যানার তারা কপি করবে, এমন কিছু শব্দ, এমন কিছু বাক্য তারা মুখস্থ করবে, হ্যাঁ, মুখস্থ করে ফেলবে, কপি করবে, যে কথাগুলো বললে তার ফ্যামিলির মধ্যে,
তার বন্ধু সার্কেলের মধ্যে, তার স্কুলের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, মানে তার আইপিআর পুরা আশেপাশে সমাজের মধ্যে তার ভ্যালু বাড়ায়। এরকম কিছু কিছু কথা বলবে, দেখেন লাইকোপোডিয়াম এত, মানে কিছু কিছু ছেলে পেলে খুব, মানে কিছু কথা তো বাচ্চারা বলে তখন মনে হয় পাকনা পাকনা মনে হয়, তাই না, মনে হয় যে পেকে গেছে, কিন্তু এদের কথাগুলো ওরকম মনে হবে না। তাদের কথাগুলা খুব ম্যানার সমৃদ্ধ কথা থাকবে। ম্যানার তো বোঝেন, ম্যানার আমরা বুঝি না, ম্যানার, ম্যানারটা কি পজিটিভ একটা জিনিস, তাই না, ম্যানার সমৃদ্ধ কথা সে বলবে। এটাতে করে তার পরিবেশের আশেপাশের লোকজন তার ভ্যালু দিবে। লোকজন বেসিক্যালি তার ওইসব কথাবার্তা, শুধু কথাবার্তা না, কর্মকাণ্ড, তার কর্মকাণ্ড এগুলোতে সে খুশি হয়ে যাবে। এরকম ম্যানার, এরকম বাক্য সে মুখস্থ করবে, কপি করবে, এবং সুযোগ বোঝে যেটা যে জায়গায়, এটা লাইকোপোডিয়ামের একটা খুব ভালো গুণ জানেন, সব জায়গায় কিন্তু একই কথা বলে বেড়াবে না। যে জায়গায় যেখানে যা প্রয়োজন সেখানে সুযোগ বুঝে সেগুলো প্রয়োগ করবে। সে জানে যে কোন কথা কাকে বললে কে কিভাবে পছন্দ করবে, কোন লোকজন তাকে ভালোবাসবে, কোন লোকজনকে কি কথা বললে সেই লোকের কাছে সে প্রিয় হয়ে উঠবে, সেটা খুব ভালো করে জানে। এটা লাইকোপোডিয়াম একদম হাড়ে হাড়ে জানে। সে যে সুন্দর সুন্দর কথা বলবে, সুন্দর সুন্দর শব্দ চয়ন করবে, হ্যাঁ, কেন করবে? সামনের লোকজনের কাছে তার ইমেজটাকে বাড়ানোর জন্য। তার যদি কোনো কাজ থাকে, সে কাজটাকে করে নিতে বা কার্য সিদ্ধি করার জন্য। তার কাছে যদি মনে হয় যে সামনের লোক কে এই কাজটা যদি আমি করে দিই, বা সামনের লোককে যদি আমি এই কথাগুলা বলি, তাহলে আমাকে সে খুব ভালোবাসবে। যেমন ধরেন যে দুর্বল পয়েন্ট নিয়ে কথা বলবে, হ্যাঁ, খুঁজে খুঁজে বাইর করে যে এটা সে দুর্বল, তাহলে দুর্বল কিন্তু একটা থাকে নেগেটিভ দুর্বল, একটা হচ্ছে ভালোবাসা পাওয়ার জন্য দুর্বল। সে কিন্তু ছোট বাচ্চা, কিন্তু সে ওইভাবে কথা বলবে, বলে আপনার প্রিয় ভাজন হয়ে যাবে, এবং প্রয়োজনের সময়, তার যখন প্রয়োজন হবে, ওই প্রয়োজনের সময় আপনাকে কাজে লাগাবে। ঠিক আছে, আমি ফেমাস হব, আমি পপুলার হব, হ্যাঁ, যাতে মানে তার বিশ্বাস অর্জন করব, অন্যদের বিশ্বাস অর্জন করব, আমি এখন একটা কিছু হয়েছি, এরকম সে সব সময় একটা প্রুভ করার চেষ্টা করবে। আর এই পপুলারিটি পাওয়ার পথে, এই পপুলারিটি পাওয়ার তার তো একটা গোল আছে, এই পপুলারিটি পাওয়ার পথে ধরেন কেউ যদি তাকে বাধা দেয়, ধরেন তার কোনো ফ্রেন্ড তাকে রিজেক্ট করে দিচ্ছে, তার কথা শুনছে না, বা তার কোনো বন্ধু, বা বন্ধু বলবো না, অপরিচিত কেউ, খুব তার সাথে ইন্টিমেসি নাই, এরকম কেউ যদি তার কাছে মানে তাকে যদি ভালোবাসছে না, বা তাকে পছন্দ করছে না, তাকে প্রোটেস্ট করছে, সে অনেক মানে সুন্দর সুন্দর কথা বলেও তার মন গলাতে পারছে না, এরকম যখন হবে, তখনই তার প্রবলেম শুরু হয়ে যাবে। তখন সে ভাবা শুরু করবে যে হ্যাঁ, আমার দুনিয়াতে কেউ নাই। তখন তার মধ্যে ফর সেকেন্ড ফিলিং চলে আসবে। আমাদের রুব্রিক্স আছে ফর সেকেন্ড ফিলিং, ঠিক আছে, ফর সেকেন্ড ফিলিং। তার কাছে মনে হবে আমার ঘরের লোকজন, আমার প্রিয় লোকজন, আমার বাবা, আমার মা, আমার বউ, আমার বন্ধুরা সবাই আমাকে ফর সেকেন্ড করে দিয়েছে, আমাকে পরিত্যাগ করেছে, আমাকে বেদখল করে দিয়েছে, আমাকে গৃহচ্যুত করে ফেলেছে। এই ভাবনাটা তার মধ্যে চলে আসবে। খুব সুন্দর রুব্রিক্স আছে, খুবই সুন্দর রুব্রিক্স আছে, অল্প কিছু মেডিসিন আছে। সেটা হলো forsaken feeling, beloved by his parents, wife, friends, feeling of not being। তার কাছে এরকম মনে হয়, তার কাছে মনে হয় আমার কেউ নাই, আমাকে একাই ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু তার এই পপুলারিটির প্রয়োজন, এজন্য সে চায় যে লোকজন তার কাছে আসুক, লোক সঙ্গ সে পছন্দ করে। দেখা যাচ্ছে সে, দেখেন সে কি ধরনের মানে পিকুলিয়ার কিছু অ্যাডাপ্টেশন, পিকুলিয়ার কিছু কাজ সে করে ফেলে। ধরেন অপরিচিত জন, আমি এমনি উদাহরণস্বরূপ বলতেছি, ধরেন অপরিচিত জন সে কিভাবে এই লোকপ্রিয়তা, জনপ্রিয়তাটা তৈরি করে, এটা আমি আপনাকে বলি। ধরেন কেউ একজন শরীর খারাপ, হঠাৎ করে বমি করে ফেলছে, সে কিন্তু করবে কি, অন্য ধরেন আপনি আপনি লাইকোপোডিয়াম, আপনার চেম্বারে একটা রুগী আসছে, এসে বমি করে ফেলছে,
তো আমরা কি করি, এই যা এখান থেকে, কি দেখে শুনে ইয়ে করে, এরকম তো করি, তাই না? এটা খুবই স্বভাব, খুব ঘৃণার জিনিস বা খুব ইয়ের জিনিস। তখন কি হয়, লাইকোপোডিয়াম করবে, লাইকোপোডিয়াম কিন্তু তা করবে না, তাকে বলবে যে না এরকম হতে পারে, এটা নিয়ে কোনো টেনশন নাই, তুমি তো ইচ্ছা করে করনি, হ্যাঁ তোমার এগুলা ইয়া না, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি সে নিজে কিন্তু পরিষ্কার করবে, সে নিজেই ওগুলাকে পরিষ্কার করবে। তার কাছে মনে হবে যে আমি যদি এই কাজগুলা করি, এই যে বললাম না, সে কিছু ম্যানারের বিষয়গুলো, ওটা ওটা ছিল, আমি একটু আগে যেগুলো বললাম ছোট বাচ্চাদের, আমি বড়দের কথা বলতেছি। সে করবে কি, তার ইমেজটাকে গ্রো করার জন্য এই কাজটা করবে। আমার সাথে সম্পর্ক ভালো থাকুক। আমার একসময় ন্যাশনাল জুনিয়র সংগঠনে রোড ট্র্যাক, হ্যাঁ আমি রোড ট্র্যাক ক্লাবের সাথে জড়িত ছিলাম। তো আমি বেসিক্যালি একটা ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ছিলাম, প্রতিষ্ঠাতা সভাপতি। তো আমি দেখতাম একজনকে, আমি নাম বলছি না, একজনকে, সে দেখা যাচ্ছে যে আমি যখন কিছু করছি, আমি যখন উপস্থিত, সে তখন দেখা যাচ্ছে ব্যতিব্যস্ত হয়ে আমার সামনে টেবিল ঠিক করতেছে, হ্যামার গেবেল থাকে, মিটিং পরিচালনা করতে লাগে, সেটা ঠিক করছে, আমার কলার ইয়ে করতেছে। তারপর আমাদের প্যারেন্টিং রোটারি ক্লাবে যখন যাচ্ছে, রোটারি ক্লাবের যারা সিনিয়র প্রেসিডেন্ট বা ইয়েতে আসছে, মানে একটু প্রভাবশালী লোকজন আসছে, তাদের সামনে সে নিজে যে ব্যানার ফেস্টুন অমুক তমুক টাঙাচ্ছে, হ্যাঁ, কিন্তু যেই তারা নাই তারপরে আর চেনে না, এবার সে অন্যান্যদেরকে দেয়, তোরা কর, এই করে চলে গেছে। আবার দেখা যাচ্ছে ভুল করে, মানে কোনো একজন রোটারিয়ান সিনিয়র চলে আসছে, তারপরে দেখা যাচ্ছে সে আবার নিজে দৌড়াতে দৌড়াতে যে কাজ করতেছে। কেন করতেছে? কারণ একটাই, যে অন্যরা অ্যাটলিস্ট যারা ক্ষমতাবান, যারা আমার ঊর্ধ্বতন, তারা আমার সম্পর্কে ভালো বলুক, আমার সম্পর্কে ভালো ধারণা নিক, এজন্য প্রয়োজনে সে ওই যে ফ্ল্যাটারিং করবে, তেলবাজি করবে। দেখেন লাইকোপোডিয়াম একটা খুব সুন্দর রুব্রিক্স আছে, লঙ্গিং গুড ওপিনিয়ন্স অফ আদার্স। তার একটা চাহিদা, লঙ্গিং, তার একটা আলাদা চাহিদা থাকে, লঙ্গিং, হ্যাঁ, যে অন্যরা আমার সম্পর্কে ভালো বুঝুক, আমার সম্পর্কে ভালো ধারণা নিক, হ্যাঁ, এই জন্য সে কি করে, ফ্ল্যাটারিং করে। আমাদের রুব্রিক্স আছে ফ্ল্যাটারিং, এজন্য সে ফ্ল্যাটারিং করতেছে। ফ্ল্যাটারিং ডিজায়ার টু বি গিভস এভরিথিং হোয়েন ফ্ল্যাটার্ড। ওই যে বললাম না, ভূমিও পরিষ্কার করে ফেলতেছে, কোনো ঘৃণা নাই, কোনো ঘৃণা নাই। সে মনে করতেছে যে এর কাছ থেকে আমার ফায়দা হবে, এর কাছে ইমেজ আমাকে ইয়ে করতে হবে, সে কিন্তু তার বমিও পরিষ্কার করে ফেলতেছে। যদি সে হাগু করে ফেলে, হাগু পরিষ্কার করে দেবে। এইরকম পার্সন হচ্ছে লাইকোপোডিয়াম। ফ্ল্যাটারিং, আমাদের আরেকটা রুব্রিক্স আছে, ফ্ল্যাটারিং গিভস এভরিথিং হোয়েন ফ্ল্যাটার্ড। এই রুব্রিক্সেরই ক্রস আর কি। ফ্ল্যাটার্ড ডিজায়ার টু বি গিভিং এভরিথিং হোয়েন ফ্ল্যাটার্ড, এটা হচ্ছে কমপ্লিট রেপার্টরিতে নিচের রুব্রিক্সটা আছে। ফ্ল্যাটারিং গিভস এভরিথিং হোয়েন ফ্ল্যাটার্ড, যখন এতটাই তেল মারে, তেল মারতে যে যা যা দেওয়া দরকার সে সব দিয়ে দিবে। ঠিক আছে? যদি কেউ তার বড়াই করে, কেউ তার তোষামোদি করে, যা কিছু সে চায় সে তা দিয়ে দিবে। ঠিক সেভাবে, একইভাবে কেউ তার থেকে বড়, যার অনেক রেসপেক্ট আছে, যার অনেক ক্ষমতা আছে, অথবা সে যে ব্যক্তির কোনো কাজ করতে চায়, তার জন্য সে ফ্ল্যাটারিং করবে, করতেই থাকবে, তার জন্য যা করার সে করে দিবে। আপনি শুধু দেখতেই থাকবেন, দেখতেই থাকবেন, দেখতেই থাকবেন। আমার এক ফ্রেন্ড বলবো না, আমার আন্ডারে সে এমফিল থিসিস করতো। তা আমাদের সিস্টেম হলো, আমাদের সুপারভাইজারের আন্ডারে ধরুন পিএইচডি ফেলো থাকে, এমফিল ফেলো থাকে, এমএস থিসিস এর কিছু স্টুডেন্ট থাকে, তারপরে আপনার অনার্স এর কিছু প্রজেক্টের স্টুডেন্ট থাকে। তো আমি যেহেতু সুপারভাইজার একদম পুরা খুব মানে ঘনিষ্ঠতম, এই কারণে দেখা যায় তার পিএইচডি ফেলো, মানে আমার সিনিয়র যারা, তারাও আমার অধীনে, আবার এমফিল করতেছে বা এমএস করতেছে, বা আপনার কি বলে বিএসসি থিসিসের এই প্রজেক্টের যা স্টুডেন্ট, তারাও এরকম, মানে দেখা যায় 25-30 জন মোটামুটি আমি সবকিছু মেনটেন করতাম। তো আমি একজনকে দেখতাম, মানে আমি একদিন ধরে ফেলেছি তাকে, আমার সুপারভাইজারের বাড়ি আমার বাড়ির পাশেই, সে আমার মানে
খুব ঘনিষ্ঠ একজন, মানে অন্য দিক দিয়ে পরিচিত, এই কারণে বেসিক্যালি তার সাথে আমার খুব ভালো রিলেশন। একদিন তার বাসায় যেয়ে দেখতেছি যে সেই ছেলে সকালবেলা স্যারের বাজার করছে, কারণ স্যারের ওয়াইফ হচ্ছে একটা সরকারি অফিসে, মানে বিসিএস আর সায়েন্স ল্যাবে সে চাকরি করে, সে ওখানে চলে যায়, স্যার তো সকালবেলা এখানে যায়, সে যেচে পড়ে এই কাজটা করতেছে। এবং সে যখন আমার সাথে স্যারের সম্পর্কে কথা বলতো, কোনো প্রকার রেসপেক্ট তার নাই। আমি তাকে বারবার বলতাম যে তুমি যাই করো করো, তুমি স্যারকে রেসপেক্ট দাও, এটা তোমাকে দিতে হবে, তুমি যদি রেসপেক্ট না দাও আমি তোমাকে কিন্তু কোনো হেল্প করবো না, তোমার থিসিসে আমি কোনো প্রকার হেল্প করবো না। আমি ইয়ে করতাম, কিন্তু আমি যখন এগুলো বলছিলাম তারপরে সে আমাকে দেখাতো, কিন্তু আমি জানি যে একদম সে পুরা হিপোক্রেটস। কিন্তু দেখেন সে এমন ভাবে কাজ করতো, সকালবেলা অন্যরা কেউ যাতে দেখতে না পায়, দেখতে পেলে যে তার যে ইমেজ সে বানায় রেখেছে সেটা নষ্ট হয়ে যাবে, এই কারণে সে সকালবেলা যে স্যারের বাজার করতো। আমি তারও, সেও আমার কাছে পরে একটা প্রবলেম নিয়ে আসছে, আমি তার কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এইরকম ফ্ল্যাটারিং গিভস এভরিথিং হোয়েন ফ্ল্যাটার্ড। সে যখন ফ্ল্যাটারিং করে, তেল মাখে, মানে তেলের, তো আমি বললাম তেলের সোর্সই তো লাইকোপোডিয়াম, পৃথিবীর যত তেল আছে তার ওই লাইকোপোডিয়াম গোত্রেরই তো জায়গা থেকে আসছে, তাহলে তার তেলের জায়গাটা কিরকম দেখেন। সে যখন, তার যখন কেউ ফ্ল্যাটার করে তখন সে সব দিয়ে দিবে, আবার সে যার ফ্ল্যাটারিং করবে তখন সে তার জন্য সবকিছু উজাড় করে দেবে। দেখেন আমরা অনেক সময়, আপনাদের এই অভিজ্ঞতাগুলো হয়তো আছে, আমরা অনেক দোকানে যাই, পুরোনো দোকানে, আমাদের এইখানে রাজশাহীতে এই ট্রেন্ডটা আছে যে গাইটের মাল বিক্রি হয়, শীত বস্ত্রগুলো খুব ভালো ভালো জিনিস, একদম আনটাচ ইউজড না, এরকম জিনিসও কিন্তু এর মধ্যে আসে। আমরা মাঝে মধ্যে যাই দেখার জন্য। আমি এরকম একজনের ইয়ে করেছি রাজশাহীতে যারা থাকেন, আমি আরেকটা দোকানদারের নামও বলে দিতে পারি, এখানে লিজা বলে একটা কি বলে ক্রোকারিজের দোকান আছে, তার মালিকও হতে পারে, মানে যারা রাজশাহীতে আছেন লাইকোপোডিয়াম চিন্তা আপনাদের সুবিধা হবে। তো এরকম দোকানগুলাতে তারা বিক্রি করছে পুরোনো জিনিস, কিন্তু ওখানে দেখবেন সেলসম্যান এরকম খুঁজে পাওয়া যায়, আপনার সাথে এমন ভাবে কথা বলবে, আপনার সাথে এত নত জানু হয়ে মাথা নিচু করে কথা বলবে, এত রেসপেক্ট দিবে, এত রেসপেক্ট দিবে, এমন ভাবে বলবে, হ্যাঁ, আপনার কাছে মনে হবে এখনই তার জিনিসটা কিনে ফেলি, এখনই তার জিনিসটা কিনে ফেলি। এটা হলো ডিপ্লোম্যাটিক, এই এটা হলো ডিপ্লোম্যাটিক। কিভাবে আমি ব্যাখ্যা দিচ্ছি, ডিপ্লোম্যাটিক, আমাদের রুব্রিক্স আছে ডিপ্লোম্যাটিক, মাত্র 2টা মেডিসিন, ম্যাগমিউর নিয়ে আমি কথা বলবো, এই লাইকোপোডিয়ামের মধ্যে কথা বলবো, পরে বলবো। তো এই পার্সন জানে যে আপনার পকেটে টাকা নাই, এই জিনিসটা কেনার মতো টাকা নাই, তারপরেও সে আপনাকে রেসপেক্ট দিতে থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, যদিও তার মনের মধ্যে কিন্তু আপনার প্রতি অতটা রেসপেক্ট নাই, তারপরেও সে রেসপেক্ট দিতে থাকবে। আপনি অনেক লাইকোপোডিয়ামকে আপনি পাবেন, অনেক লাইকোপোডিয়ামকে তা পাবেন যে তার, যার সাথে সে কনভারসেশন করছে বা তার যার সংস্পর্শে থাকতেছে, তার সামনে থাকা ব্যক্তি তাকে সে মোটেই পছন্দ করে না, তার নামও নিতে পছন্দ করে না, তাকে ঘৃণা করে, তাকে অনেক নিচু মনে করে, কিন্তু তার কোনো একটা কাজ আছে, তার কোনো একটা স্বার্থ সিদ্ধি করতে হবে, তার কাছ থেকে কোনো একটা কাজ আদায় করে নিতে হবে, তখন সে মুখের উপরে এত মিষ্টি মিষ্টি কথা বলবে, মনে হচ্ছে একদম মধু চোয়ায় চোয়ায় পড়তেছে, মুখ দিয়ে খালি তেল মারতেছে, ওয়েলিং, বাটারিং, ফ্লাটারিং, গ্রিজিং সব করতেছে। হ্যাঁ, তো এই ধরনের লাইকোপোডিয়াম সামনে জনের সঙ্গে এত সুন্দর সুন্দর কথা বলে, এত সুন্দর সুন্দর ব্যবহার করে যে সামনের জন পুরা একদম হতচকিত হয়ে যায়। মনে হয় এই দোকানদার গুলোর কাছে গেলে আপনি মনে হয় সে কেন এত কিছু বলছে, আমার জন্য কেন সে বলতেছে। আপনার কাছে যখন এই ধরনের ফিল আসবে তখন অবশ্যই আপনার মাথার মধ্যে লাইকোপোডিয়াম নিয়ে আসবেন। আমাদের চেম্বারেও আমরা কিন্তু এরকম, প্রথম রুগী আপনার কাছে আসছে ফার্স্ট টাইম, সে এসে এমন এমন কথা বলতেছে, এমন এমন প্রশংসা করতেছে, আপনি নিজেই একদম ভেবাচাকা খেয়ে যাচ্ছেন, বলে কি রে, এত কিছু সে বলছে কি করে, আমার সাথে তো আর কোনো ইন্টারাকশনই নাই। তখন মনে রাখবেন সে লাইকোপোডিয়াম হতে পারে, আপনি লাইকোপোডিয়ামের কথা আপনার মাথায় নিয়ে আসবেন। আমরা আরেক শ্রেণীর লাইকোপোডিয়ামকে পাই, এরা খুব বদমেজাজি টাইপের হয়, খুবই জুলুমকারী, খুবই নির্যাতনকারী হয়, অনেক বেশি অ্যাব্রাপ্ট থাকে এরা। আমাদের রুব্রিক্স আছে অ্যাব্রাপ্ট, রাফট, রাফ, অ্যাব্রাপ্ট অনেক বড় রুব্রিক্স, যদিও অ্যাব্রাপ্ট অনেক বেশি অ্যাব্রাপ্ট হয় এরা,
অনেক বেশি একনায়কতান্ত্রিক হয়, সে নিজে যা বুঝবে তাই, ওর বাইরে নাই, সে যেটা বলবে সেটাই হইতে হবে, এর বাইরে আপনি যেতে পারবেন না। আমাদের রুব্রিক্স আছে ডিক্টেটোরিয়াল, ডগমেটিক, ঠিক আছে, ডগমা, তার একটা নিজস্ব ডগমা থাকে, সেখানে সে যেতে থাকে। হ্যাঁ, সাথে সাথে এদের মধ্যে পাই অ্যাম্বিশন ইনক্রিজড মিনস মিনস এমপ্লয়েড এভরি পসিবল, অ্যাম্বিশন ইনক্রিজ মিন এমপ্লয়েড ইন এভরি পসিবল, এটা বুঝেন, এই রুব্রিক্সটা বুঝলে হবে। ডগমা আমি পরে বলবো। ডিক্টেটোরিয়াল তো বুঝে গেছেন, আমাদের সাদ্দাম হোসেনের কথা ভাবেন, আমাদের হোসেন মোহাম্মদ এরশাদের কথা ভাবেন, আমাদের হিটলারের কথা ভাবেন। হ্যাঁ, আমরা ইনারা হলেন প্রতিষ্ঠিত ডিক্টেটোরিয়াল প্রেসিডেন্ট, তাই না? আমরা একনায়ক যাদেরকে বলি। এখন আমরা যে রুব্রিক্সটা নিয়ে বলবো, অ্যাম্বিশন ইনক্রিজড মিনস এমপ্লয়েড এভরি পসিবল, এভরি পসিবল। রুব্রিক্সটা একবার পড়েন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। মানে কি? মানে সে যে পদে যেতে হবে, যে জায়গায় যেতে হবে, সে জায়গা হাসিল করার জন্য, তা অর্জন করার জন্য, সে পদ পাওয়ার জন্য, সে পদে অধিষ্ঠিত হওয়ার জন্য যা যা করা দরকার, যে যে পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা করতে সে পিছপা হবে না। এই রুব্রিক্সটাকে এক লাইনে বললে এটাই বুঝায়। আমার ওই পদে যেতে হবে, আমার ওই জায়গায় যেতে হবে, আমাকে অমুক করতে হবে, আমার মানে আমি লাইকোপোডিয়ামের অ্যাঙ্গেলে বলতেছি, এখানে কিন্তু প্লাটিনাম আছে, ভিরেট্রামও আছে, আমি সে অ্যাঙ্গেলে বলতেছি না, লাইকোর অ্যাঙ্গেলে বলতেছি। আমাকে ওই পদে যেতে হবে, আমি প্রধানমন্ত্রী হব। এখন যেভাবে যেতে হবে, আমি হিরো আলম, আমাকে প্রধানমন্ত্রী হতে হবে, আমি সারা বাংলাদেশে যেখানে যেখানে ইলেকশনের সুযোগ আছে, আমি সেখানে আগে এমপি হব, তারপরে এই ওয়ে করে আমি প্রধানমন্ত্রী হব। এই টাইপের বিষয় হচ্ছে অ্যাম্বিশন ইনক্রিজ মিনস এমপ্লয়েড এভরি পসিবল। দেখেন, দ্য আর্ট অফ দ্য ওয়ার, দ্য আর্ট অফ দ্য ওয়ার, এটা একটা খুব বিখ্যাত বই, খুবই বিখ্যাত বই। চীনের সমরবিদ মহামতি সানজু, এটা হচ্ছে মহামতি সানজুর একটা বিখ্যাত ফর্মুলা আছে, সেই ফর্মুলার বই এটা, দ্য আর্ট অফ ওয়ার। আমি আপনাদের কিছু জেনারেল নলেজও দিয়ে দিতে চাই। আর্ট অফ ওয়ার, হ্যাঁ, দুনিয়ার তাবৎ সামরিক একাডেমি যেগুলো আছে, সামরিক একাডেমি তো বোঝেন, আর্মিদের যে স্কুল, আর্মিদের যে একাডেমি, হ্যাঁ, ইনস্টিটিউট যেগুলো আছে, সেই বই, সেই ইনস্টিটিউট গুলাতে এই বইটাকে, মানে দ্য আর্ট অফ ওয়ারকে পাঠ্য বই হিসেবে পড়ানো হয়। আপনারা জানেন এই আর্ট অফ ওয়ারটা কবে রচিত হয়েছিল? এই আর্ট অফ ওয়ার রচিত হয়েছিল খ্রিস্টাব্দ পূর্ব 5ম শতাব্দীতে। খ্রিস্টের জন্মেরও 500 বছর আগে এই বই সানজু, মহামতি সানজু এটা লিখেছিলেন। এটা এখনো পড়ানো হয়। এই বইয়ের কলা কৌশল গুলো আজও বর্তমান সময়ের জন্য অত্যন্ত উপযোগী। কিন্তু মজার ব্যাপার কি জানেন, আমাদের ঠিক এই সমসাময়িক পর্যায়ে, এই খ্রিস্টাব্দ পূর্ব 370 বা 280 এরকম সময় পূর্বে, আমাদের এই সাবকন্টিনেন্টে, ভারতবর্ষেও একজন মানুষ ছিলেন, একজন সমর কৌশলবিদ, একজন পররাষ্ট্র নীতি এবং অর্থনীতিতে অসামান্য পাণ্ডিত্যের একজন ব্যক্তি ছিলেন। তার নাম হচ্ছে আচার্য চাণক্য। হ্যাঁ, আচারিয়া চাণক্য দিয়ে ইউটিউবে সিরিজ দেখেন। আমি তো নেশার মতন তার সিরিজ দেখছি, প্রায় আমার এখন মনে পড়ছে না, 70-80 পর্বের তার সিরিজ ছিল, আমি পুরোটা দেখে ফেলছি এক নিঃশ্বাস। আমি রাত্রেও ঘুমাইনি, মানে টানা খালি এটাই দেখতাম, মাথার মধ্যে খালি মানে চাণক্যের কথাগুলোই ঘুরতো। তো ভারতীয় উপমহাদেশের প্রথম নাম কি ছিল, প্রথম ছিল মৌর্য সাম্রাজ্য, তাই না? তো চন্দ্রগুপ্ত মৌর্য 321 সালে যখন মাগধের সিংহাসন আরোহণ করে, মানে মৌর্য সাম্রাজ্য যখন ভারতবর্ষে প্রতিষ্ঠা করে, তখন তার প্রথম সাম্রাজ্য তো মানে রাজধানী তৈরি করে হচ্ছে পাটালিপুত্রে। পাটালিপুত্র বলে একটা জায়গা ছিল সেখানে। তো চাণক্য ছিল তার প্রধানমন্ত্রী। চাণক্যর আরেকটা নাম ছিল কৌটিল্য। তার
বিখ্যাত সাংস্কৃতিক গ্রন্থ আছে অর্থশাস্ত্র, সেটা তিনি লিখেছেন। এই অর্থশাস্ত্রে তিনি প্রায় ৬,০০০-এর উপরে শ্লোক বলে। ওনার কথাগুলো খুব সুন্দর সুন্দর। হ্যাঁ, তার একটা শ্লোক ছিল সাম দাম দণ্ড ভেদ, সাম দাম দণ্ড ভেদ। আমি লিখে দিই, শ্লোকটা হলো সাম দাম দ্বন্দ্বভেদ, ছলা বলা কল কৌশল। আমরা বলি ছলে বলে কলে কৌশল। হ্যাঁ, সাম দাম দ্বন্দ্বভেদ, এটা বোঝা দরকার। এটা বুঝলে লাইকোপোডিয়াম বোঝা হয়ে যায়। সাম দাম দ্বন্দ্বভেদ। হ্যাঁ, রাষ্ট্র রাজনীতিতে কোনো সংঘর্ষ বা যুদ্ধ পরিহার করতে চাইলে এইরকম কূটনৈতিক উপায় আপনাকে নিতে হবে। সবচেয়ে বড় কথা, নিজের জীবনেও কিন্তু আপনার জীবনেও আপনি এই সামদাম দ্বন্দ্বভেদ আপনি প্রয়োগ করতে পারবেন। সাম কি, আমি একটু করে বলবো, এক লাইন করে। হ্যাঁ, সাম কি? সাম হলো আলোচনার দ্বারা সমস্যা বা বিরোধ সমাধান করা। আলোচনার দ্বারা কোন একটা সমস্যা হয়েছে, বিরোধ হয়েছে, সেটাকে সমাধান করা। শুভেচ্ছা অর্জন করা, আস্থা অর্জন করা, মন পাওয়া, মিষ্টি কথার দ্বারা, যুক্তির দ্বারা মানুষকে রাজি করানো, বশ করা, মৈত্রী সূত্রে আবদ্ধ হওয়া, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়া, এটা হলো সাম। আর দাম কি? দাম মানে হচ্ছে দান, উপহার, ক্ষতিপূরণ দেওয়া। অনেক সময় উপহার দিলে আমরা কি করি, আগে আমরা রাজাদের রাজদরবারে গেলে কি করতে হতো? নাজরানা দিতে হতো। গুরুর কাছে গেলে কি করতে হতো? গুরু দক্ষিণা দিতে হতো। দিতে হতো না? আপনি কোথাও, আচ্ছা আমরাও কিন্তু করি বর্তমান জামানায়। কি করি? মেহমানদের বাসায় গেলে আমরা কি করি? গিফট নিয়ে যাই, মিষ্টি নিয়ে যাই। এটাও কি? এটাও দান। হ্যাঁ, তো দামের একটা ইয়ে হলো মূল্য দেওয়া অর্থে বোঝায়। তাহলে কি হলো? সাম গেল, দাম গেল। এরপর একটা হচ্ছে ভেদ। ভেদটা কি? ভেদ মানে ভেদাভেদ সৃষ্টি করা, ডিভাইডেশন রুল। এই তত্ত্বটা ব্রিটিশ করেছে। নবাবের মধ্যে কি করেছে? মীর জাফরকে ঢোকাই দিয়েছে, নিজের রক্তের মধ্যে দণ্ড ঢোকাই দিয়েছে, তাই না? ব্রিটিশ যতই করুক না কেন, যতই ইয়ে করুক, এর ইয়েটা কিন্তু, জ্ঞানটা কিন্তু ওই কৌটিল্যেরই। হ্যাঁ, ওই চাণক্যেরই। ঠিক আছে, এর পরেরটা কি? এর পরেরটা হচ্ছে দণ্ড। দণ্ডটা কি? এটা হচ্ছে শেষ ধাপ। দণ্ড মানে হচ্ছে সাজা, শাস্তি দেওয়া, বল প্রয়োগ করা, অস্ত্রের প্রয়োগ করা, অস্ত্র দ্বারা নিয়ন্ত্রণ করা। কথা শুনছিস না, এবার 2টা থাপ্পড় দিলাম। হ্যাঁ, তাহলে কি? ছল বল, আমরা বাংলায় বললে ছল বল কলকৌশল, তাই না? তো হয় নির্দেশনা দাও অথবা মূল্য দাও, ফ্লাটার করো অথবা ভেদাভেদ করে দাও, অথবা দণ্ড দাও। যেভাবেই হোক লাইকোপোডিয়াম অর্জন করতে চায়, তার যা প্রয়োজন, সে যে গোলটা ফিক্স করে রেখেছে, যেভাবেই হোক যখন হোক তার চাই। এটাই হলো ডক্ট্রিন অফ সিগনেচার। এটাও লাইকোপোডিয়ামের ডক্ট্রিন অফ সিগনেচার। লাইকোপোডিয়াম 1000 বছর পূর্বে কি ছিল? একটা বৃক্ষ ছিল। তারপরে কি করলো? ধীরে ধীরে একদম মসে পরিণত হয়ে গেল। এই যে ইভলিউশন, এই যে জার্নি, কখনো এখানে, কখনো ওখানে, কখনো বড়, কখনো মাঝারি, কখনো এভাবে, কখনো ওভাবে। ডক্ট্রিন অফ সিগনেচার, লাইকোপোডিয়াম। ঠিক আছে? অ্যাম্বিশন ইনক্রিজড মিন্স ইম্পয়েলড এভরি পসিবল। তো লাইকোপোডিয়াম এত কিছু করে কারণ, কি? তার মধ্যে আছে পাওয়ার লাভ অফ রুব্রিক্স, পাওয়ার লাভ অফ। ঠিক আছে, পাওয়ার লাভ অফ, তার মানে পাওয়ার তার প্রয়োজন, ক্ষমতা সে চায়, তার ওই শক্তি, ওই সামর্থ্য চাই। সে যেটা চিন্তা করছে, আমাকে ওখানেই যেতে, ওই চেয়ারটা আমার চাই। তোরা যে যাই বলো ভাই, আমার সোনার হরিণ চাই। আর এই জন্য, মানে ওই পাওয়ারের জন্য সে সব ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করবে, যাতে সে ওই পদ পায়, ওই ক্ষমতাটা পায়, ওই পাওয়ারটা পায়। হ্যাঁ, এরকমটা আমরা অনেক লোকের মধ্যে পাই, আমরা অনেক অফিসের মধ্যে দেখতে পাই, পাই না?
এরকম দেখি অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে দেখি। এই যে কিছুদিন আগেই আমরা ভিডিওতে দেখলাম, ইউটিউবে আসছিল, চ্যানেল নিউজে আসছে, পদ পাবে বলে নিজের বউকে পাঠিয়ে দিয়েছে কোন এক নেতার কাছে। এটা হচ্ছে কলা কৌশল, কূটকৌশল, চাণক্য নীতি। আপনি আমরা আমাদের পরিবারের মধ্যেও এরকম পাই। এই জন্য লাইকোপোডিয়াম এমন একটা ব্যক্তিত্ব হয়ে ওঠে যার কোনো কনফিডেন্স নাই, অথচ সব সময় তার মধ্যে পাওয়ার পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, সে ডিজায়ার করে, সে লঙ্গিং করে পাওয়ারটা, পাওয়ার লাভ অফ। তার এই পাওয়ার কারণটা মানে কারণ সরি, তার এই পাওয়ারটা চাই কারণ সেটাই তার সবচেয়ে প্রিয়। কিন্তু সে একবার পাওয়ার পরে সেটা আর ছাড়তে চায় না, এবং সে পাওয়ারটা বজায় রাখে। মানে পাওয়ারটা সব সময় মেনটেন করে, আমার হাত থেকে পাওয়ার চলে যাওয়া চাইবে না। এজন্য সে সব সময় তার অধীনস্থ যারা আছে, তার থেকে যারা নিচু আছে, তাদের উপরে অনেক বেশি নিপীড়ন করবে, তাদের ঘাড় ধরে থাকবে, নির্যাতন করবে, তাদেরকে শাসন করবে, ডিক্টেট করবে। যারা দিনমজুর, কর্মঠ, সাধারণ পিপুল বা তার নিচু পদস্থ ব্যক্তি, তাদের উপরে সে এত বেশি নির্যাতন করতে থাকে, এত নির্যাতন করতে থাকে। কেন এত নির্যাতন করে? কারণ সে তাদেরকে বোঝাতে চায়, আমি পাওয়ারফুল, আমি ক্ষমতায় আছি, তোমরা আমার অধীনে। তোমরা যদি ভালো থাকতে চাও তাহলে আমার আমার সামনে ভাও করো, আমার সামনে মাথা নত করো। আপনার বাসাও এরকম পাবেন। বাসায় দেখবেন যার উপরে ফ্যামিলি মেম্বার, বউ, বাচ্চা নির্ভরশীল, সেই আর্নিং কর্তা ব্যক্তি এরকম করছে, আমি তোমাদের থেকে পাওয়ারফুল, আমি তোমাদেরকে চালাচ্ছি, আমি তোমাদের থেকে বড়, তোমাদের থেকে শক্তিশালী, তোমরা আমাকে রেসপেক্ট করো। এটাই তার চাহিদা। ভাষাটা আলাদা, কিন্তু ভাবনাটা এটা, মূল ভাবনাটা এটা। ক্ষমতাটা আমাকে ধরে রাখতে হবে। ঠিক আছে, আমরা অনেক রাষ্ট্রপ্রধানকে দেখি ক্ষমতা ছাড়বে না, শেষ পর্যন্ত ছাড়বে না। আমাদের হোসেন মোহাম্মদের সাথে সময় কি হয়েছিল, কিছু হয় সে বিদেশে চলে যায়, তার পেটোয়া বাহিনী অনেক ইয়ে আছে। আমি বর্তমান জামানার কোনো কথা বলতে চাই না, আমি প্রিভিয়াস ইতিহাসগুলো টানতে চাই। তার একটা ইয়া, তোমরা রেসপেক্ট করো, আমাকে ভাও করো। লাইকোপোডিয়াম খুব সুন্দর একটা রূপ দিচ্ছে, রেসপেক্ট ডিজায়ার টু বি, রেসপেক্ট ডিজায়ার টু বি। ঠিক আছে, মানে সে নিজেকে এমন রেসপেক্টেড মানুষ মনে করে যে আমার সমাজে অনেক পপুলারিটি আছে, আমার অনেক প্রতিপত্তি আছে, আমার অনেক ইজ্জত আছে, সমাজে আমার একটা উঁচু জায়গা তৈরি হয়ে আছে। ঠিক একই ভাবে তার, সে মনে করে বাসায় আমার অনেক সম্মান, পার্টিতে আমার, পার্টিতে অনেক, আমার পজিশন অনেক হাই, আমার অফিসে আমি অনেক রেসপেক্টফুল। ওই রেসপেক্টেড পজিশন, ওই মান সম্মান সে ডিজায়ার করে, যে পজিশন আছে সেটা সে ডিজায়ার করে, তার থেকে বেশি ডিজায়ার করে। এটা তার পাওয়ার ইচ্ছাও থাকে। কিন্তু যখন অন্যরা তাকে রেসপেক্ট দেয় না, বাসায় দেখা যাচ্ছে যে সন্তান বিগড়ে গেছে, বাবাকে সম্মান করছে না, অফিসে দেখা যাচ্ছে তার সাবঅর্ডিনেট অথবা তার কলিগ কলিগ হলেও তার থেকে সে বড় মনে করছে, সে তাকে ঠিক মতো রেসপেক্ট করতেছে না, তার কথা মান্য করতেছে না। তখন সে ডিসকারেজ হয়ে পড়ে, তখন সে হতাশ হয়ে পড়ে, ডিসপেয়ার হয়ে পড়ে। ঠিক আছে, আমাদের খুব সুন্দর রূপ দিচ্ছে, ডিসকারেজ উইপিং উইথ। এগুলো কিন্তু প্রথম প্রথম আসবে না। ডিসকারেজ, না না না, এইভাবে আমরা না বলি শামসুজ্জ ভাই। ডিসকারেজ উইপিং উইথ, সে অনেক বেশি স্যাড হয়ে যায়, তার আরো হতে থাকে, হতে হতে তার অন্তরের ভিতরে, তার মনের ভিতরে গভীর গ্রিফ চলে আসে, সাইলেন্ট গ্রিফ চলে আসে। আমাদের রুব্রিক্স আছে গ্রিফ সাইলেন্ট, লাইকোপোডিয়াম, আরো মেডিসিন আছে গ্রিফ সাইলেন্ট। তো এইরকম বদমেজাজি মানুষ তার অধীনস্থ মানুষের প্রতি খারাপ আচরণ করে, কারণ সে জানে এরা আমার প্রতি উত্তর করতে পারবে না, বরং এরা, আমি যদি কিছু বলি, এরা আমার কোনো কথার প্রতিবাদ করবে না। কিন্তু তার ঊর্ধ্বতন কর্মকর্তা বা তার থেকে শক্তিশালী কেউ
তার সামনে যে সে কিন্তু ঠিকই মাথা নিচু করবে, তার মাথা নিচু করতে খারাপও লাগবে না। সে যা বলবে তাই করতে করতে লাগবে, তাই করবে। সে যা চায় ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা তার বস যা চায় তাই করবে, কারণ তার চাহিদা আমি এরকম করে করে একটা সময় বসের পর্যায়ে চলে যাব, আমি ওই সিট দখল করব, ওই চেয়ার দখল করব। সে অনেক বেশি ডিপ্লোম্যাটিক, আমি তো একটু আগে বললাম ডিপ্লোম্যাটিক, অনেক বেশি মানে অ্যাম্বিশন ইনক্রিজড মিন্স এমপ্লয়েড এভরি পসিবল ওয়ে, মানে সে চাচ্ছে যে বস আজীবন তো আমি চামচাগিরি করবো না, একটা সময় আমিও বস হব। এবং সে সুযোগ সন্ধানী, সে এত বেশি অপরচুনিস্ট হয়ে থাকে, সুযোগ সন্ধানী হয়ে থাকে, আপনি ভাবতেও পারবেন না। যেখানে যে সুযোগ পাওয়া যায় সে সেটাই করে ফেলবে, তার বসকে খুশি করার জন্য সে সব ধরনের কাজ করতে রাজি। এটাকে, এই খুশি করাটাকে সে তার স্বভাব বানায় ফেলে, কারণ সে একটা সময় বসের উপরে উঠতে চায়। লাইকোপোডিয়াম সব সময় তার ঊর্ধ্বতন ব্যক্তিকে, তার কর্তা ব্যক্তিকে খুশি রাখার চেষ্টা করে, আর অধতন ব্যক্তিকে শাসন করে রাখে। আমাদের রুব্রিক্স হচ্ছে হার্ট ফর ইনফেরিয়র, কাইন্ড ফর সুপিরিয়র। আমি এটা নিয়ে খুব ব্যাখ্যা দিব, অবশ্যই দিব। হার্ট ফর ইনফেরিয়র, ইনফেরিয়র মানে কি? অধীনস্থ। আর ইনফেরিয়র মানে হচ্ছে অধীনস্থ, তার আন্ডারে যারা আছে। আর কাইন্ড ফর সুপিরিয়র, সুপিরিয়র মানে সে যার অধীনে আছে। ঠিক আছে, এটা কিন্তু খুব কমনলি আমরা লাইকোপোডিয়ামের মধ্যে আমরা পাই। তো এবার আমরা লাইকোপোডিয়ামের কিছু কনস্টিটিউশন বোঝার চেষ্টা করি। আমি বেসিক্যালি ফলো করি রাডার কিনোট, এলেন কিনোট, আমার কথাগুলা ওখান থেকে আসে। আপনারা যদি নাও পড়েন, আমি তো ইম্পর্টেন্ট আপনাদেরকে আমি যেভাবে ইউজ করি, মানে আমার কাছে যে মানে আরো অনেক কিছু আমার পেটের মধ্যে রেখে আমি ফিল্টার করে আপনাদেরকে দিচ্ছি, এটা কিন্তু আমি কখনোই করি না। এটা আমি কখনোই করি না, এটা আমার স্বভাবের মধ্যে নাই। আমি আমার এখানে যা আছে আমি সব দিয়ে দিই। আপনারা যদি কেউ মনে করেন যে না আমি ওই কি নোট গুলা পড়বো না, আমার এই লেকচার গুলা শুনে এই নোট করেও আপনারা করলে এগুলা দিয়ে আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন। তো যাক, আমরা লাইকোপোডিয়ামের কনস্টিটিউশন একটু বোঝার চেষ্টা করি। লাইকোপোডিয়াম কি হয়? এলেন কিনোটে আছে, লাইকোপোডিয়াম হচ্ছে গ্যাসে পরিপূর্ণ, তার অ্যাবডোমেন বা পেট একদম গ্যাসে পরিপূর্ণ। এই পরিপূর্ণ বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, পরিপূর্ণ আমরা করি কি, আমরা ফিজিক্যাল বিষয়গুলোকে মাইন্ড দিয়ে বোঝার চেষ্টা করি, তার ভিতরে থাকার অনুভূতিগুলা বোঝার চেষ্টা করি। আমি সামনের দিনগুলোতে আলোচনা করব। তো টাইট, একদম ফুল ফ্ল্যাটেড, গ্যাসে পরিপূর্ণ, হ্যাঁ, মানে ডপসিক্যাল অ্যাবডোমেন, ওখানে লেখা আছে দ্য ডপসিক্যাল অ্যাবডোমেন, একদম ডপসিক্যাল অ্যাবডোমেন হয়ে থাকে। উদরটা ফুলে আছে, টাইট হয়ে আছে, গ্যাস দিয়ে ব্লটেড হচ্ছে, ব্লটিং হচ্ছে। হ্যাঁ, তার চেস্ট পুরো একদম ফ্ল্যাট হয়ে আছে, চেস্ট ফ্ল্যাট, একদম এইরকম ফ্ল্যাট হয়ে থাকে। শোল্ডার কি হয়? আমরা গতদিন বলেছিলাম শোল্ডার উইক, উইক শোল্ডার, উইক শোল্ডার, তাই না? আমরা গতদিন বলেছিলাম না, উইক শোল্ডার, শোল্ডারটা উইক হয়, উপরের অংশ উইক হয়। আশা করি ভুলেননি। কেউ ভুলে গেছেন নাকি? এগুলো ভুলবেন না। উইক শোল্ডার, উইক শোল্ডার তো ফিজিক্যাল সিমটম, আমরা মেন্টালেও মাইন্ডের দিক দিয়েও সূক্ষ্ম অনুভূতিও ইউজ করতে পারি। উইক শোল্ডার, শোল্ডার মানে কি? শোল্ডারটা কি? আমরা শোল্ডার কি, আমরা কি বাড়ির দায়িত্ব আমরা ঘাড়ে নিচ্ছি, বলি না? বাবা মারা যাওয়ার পরে সংসারের দায়িত্বটা তার ঘাড়ের উপরে পড়ে গেছে, বলি কি না? রেসপন্সিবিলিটি ঘাড়ে চাপছে। উইক শোল্ডার মানে কি? রেসপন্সিবিলিটির অভাব, রেসপন্সিবিলিটিটা উইক। কিন্তু এই রেসপন্সিবিলিটি কার প্রতি? অন্যের প্রতি, নিজের প্রতি কিন্তু না, আমার প্রতি না, অন্যের প্রতি তার রেসপন্সিবিলিটির অভাব। সব সময় তার নিজের জন্য রেসপন্সিবল মানে অ্যাভেলেবল, কিন্তু অন্যের জন্য আনঅ্যাভেলেবল। এটাই হলো লাইকোপোডিয়াম, এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। লাইকোপোডিয়াম আপনাদের হোমওয়ার্ক, এটা ব্যাখ্যা বাইর করবেন। আমি আর্সেনিকে বলেছিলাম লাইকোপোডিয়ামের কি অ্যাগ্রাভেশন কখন? বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। খুবই গুরুত্বপূর্ণ। কেন বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত অ্যাগ্রাভেট হয়? তো লাইকোপোডিয়ামের কিনোট হলো এদের কনস্টিটিউশন বৃদ্ধ লোকের মতন। পেশেন্ট আসছে, হ্যাঁ, পেশেন্ট আসছে, কথা বলতেছি, সবকিছু ওকে, সাথে একটা ছেলেও আসছে, একটা মহিলাও আসছে। তো উল্টাচ্ছি, আমি তো আসলে বুঝতে পারছি না
আমি তো মনে করছি মহিলার হাজবেন্ড এটা, আর ছেলেটা হয়তো তার ছেলে। ঠিক আছে, উল্টাচ্ছি উল্টাচ্ছি, উল্টাতে উল্টাতে হঠাৎ করে প্রেসক্রিপশনে খেয়াল করতেছি, মানে এলোপ্যাথি ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে, দেখতেছি যে বয়স হলো 24। আমি তো পুরা টাসি হয়ে গেছি, ইনার বয়স 24, হাউ ইট পসিবল? পাশের বাচ্চাটা তাহলে কার? এবার আমি জিজ্ঞাসা করতেছি কে হয়, বলে এটা আমার মা আর ওইটা আমার ছোট ভাই। চিন্তা করেন, লাইকোপোডিয়ামে এই জিনিসটা দেখা যায়। বয়স দেখে মনে হবে 35-40 বছর, কিন্তু বেসিক্যালি সে 24-25 বছরের। এই জিনিসটা মাথায় ভালো করে ঢুকায় নেন। আপনি রুগীকে জিজ্ঞাসা করুন, রুগী বলে 24 বছর 25 বছর, এটা হলো লাইকোপোডিয়াম। সে কেন বৃদ্ধ দেখায়, এই উত্তরগুলা বুঝতে হবে। পড়ে গেছেন, দিয়ে গেছেন, সেটা আলাদা হিসাব, কিন্তু কেন সে বৃদ্ধ দেখায় এগুলা বুঝার দরকার আছে। লাইকোপোডিয়ামের আরেকটা কিনোট হলো, তার আমি যেটা বললাম, আপার পার্ট হলো ইমালসিয়েটেড, দুর্বল, দুর্বল বললাম না, দুর্বল, উইক শোল্ডার। আর লোয়ার পার্ট হচ্ছে সেমিডপসিকাল, গতদিন বলেছিলাম সেমিডপসিকাল মানে কি, ফোলা, শোথাবৃত, পানিপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ফ্লাটুরেন্ট ডিসপেপসিয়া লাইকোপোডিয়াম, ইম্পর্টেন্সিতে লাইকোপোডিয়াম, স্মল পেনিস, আমরা আছে না স্মল পেনিস রুগীরা সে করে, স্মল পেনিস ঠিক মতন কনজুগাল লাইফে পারফর্ম করতে পারছেন, আমি গতকালকে কেসের কথা বলেছি, লাইকোপোডিয়াম। অ্যালেন স্কিনোটে কি চমৎকার ভাবে লেখা আছে, কি লেখা আছে, পিউসিলেমিনাস, পিউসিলেমিনাস, আমি দিয়ে দিই, আমাদের মাইন্ডেও রুব্রিক্সটা আছে, পিউসিলেমিনাস। আমার উচ্চারণ তো আবার সেরকম মার্কা মারা, বুঝতে পারছেন কিনা জানি না। পিউসিলেমিনাস, পিউসিলেমিনাস, পিউসিলেমিনাসটা কি, অনেক বেশি হেজিটেশন, অনেক বেশি টিমিডিটি, অনেক বেশি অকওয়ার্ড ফিলিং, এক ধরনের লাজুকতা, অনেক দুর্বল। লাইকোপোডিয়াম সাইলেশিয়া একদম পাশাপাশি চলে, খুবই পাশাপাশি চলে। আমি পার্থক্য করব, ডিডি করব, সাইলেশিয়া, ক্যালকেরিয়াকার, ম্যাগনিওর আমি করব, আমার সাথে থাকেন, দেখবেন আলাদা আলাদা কতগুলো মেডিসিন শেখা হয়ে যাবে আপনাদের, আপনারা চেম্বারে প্রতিনিয়ত দিতে পারবেন। অনেক দুর্বল, অ্যালেনের কিনোট থেকে বলছে, অনেক দুর্বল, কোনো সাহস নাই, তাদের চেস্ট একদম ফ্ল্যাট, এইরকম ফ্ল্যাট ফ্ল্যাট, ঘাড় নাই, ঘাড় দেখা যাচ্ছে না, ফ্ল্যাট আছে না, এরকম মানুষ দেখা যায় না। এটাই তাদের বডি, মাইন্ড, বডি এন্ড ভাইটাল ফোর্স অ্যাক্সেস। আমি সবসময় বলছি এইটাকে এক জায়গায় যদি আনতে পারেন, মাইন্ড, বডি, ভাইটাল ফোর্স অ্যাক্সেস একই সমান্তরালে একটা লাইনে আনতে পারেন, জলবৎ তরল হয়ে যাবে প্রত্যেকটা মেডিসিন। সেকেন্ডের মধ্যে আপনি মেডিসিন প্রেসক্রাইব করতে পারবেন। চেস্ট পেইন হচ্ছে, রাইট সাইডেড ব্যথা, কিডনিতে পাথর, গল মানে গল স্টোন বা আদার্স ইয়াতে, রাইট সাইডেড পেইন, রাইট সাইডেড কেন, হোয়াই লাইকোপোডিয়াম রাইট সাইডেড, হোয়াই ল্যাকেসিস লেফট সাইডেড, বুঝার আছে। ট্রাম্বাস আপার রাইট এন্ড লোয়ার লেফট, এগুলো সব এলেনস্কি নোটে আছে। হ্যাঁ, এই বিষয়গুলা আমাদেরকে বুঝতে হবে। প্রত্যেকটা জিনিসই আমরা শিখবো, কেন লাইকোপোডিয়ামের রাইট সাইডের প্রবলেম হয়, কেন বামের দিকে হয় না। তার মানে বামে কোনো প্রবলেম হলে আপনি লাইকোপোডিয়াম দিবেন না? ডেফিনেটলি নট। ভাবনা পেয়েছেন আপনি, কোর ফিলিংসটা পেয়েছেন আপনি, লাইকোপোডিয়ামের পেশেন্টকে অবশ্যই লাইকোপোডিয়াম দেখেন। সবসময় মনে রাখবেন, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমাদেরকে দিতে হবে, ওই যে কিডনি পাথর হয়েছে, কিডনি পাথর ডিজিজ, ম্যান ইন ডিজিজ, কিডনি পাথর ইন ডিজিজের যে ম্যান, সেটাকে মেডিসিন দিতে হবে, সেটাকে চিনে চিনে দিতে হবে। ডেফিনেটলি আপনারা পারবেন এবং ডেফিনেটলি হবে। আমাদের জার্নি তো এটা, আমরা সুপারফিশিয়াল লেভেলে হয়তো 1 বছর পরে আর আমরা প্রেসক্রিপশন করব না, আমাদের কোনো ব্যর্থতা থাকবে না ইনশাল্লাহ। আমরা সেই লেভেলে নিজেদেরকে নিয়ে যাব। প্রতিদিন প্রতিদিন আয়নার সামনে যাবেন, খুব পজিটিভ পজিটিভ থিঙ্কিং গুলো দিবেন, প্রতিদিন বলবেন আমি পারবো, আমি পারবো, আমি সবচেয়ে ভালো হবো, আমি আই এম দ্য বেস্ট। এই বেস্ট করেন, পজিটিভ পজিটিভ সিক্রেশন নিয়ে আসেন, নিউরো প্লাস্টিক গুলো আপনার কি করবে, অনেক স্ট্রং হয়ে যাবে, কথাগুলো অনেক মনে থাকবে, সবকিছু আপনি খুব ভালোভাবে ক্যাচ করতে পারবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। বৃষ্টিও চলে আসছে, সাউন্ডও হচ্ছে, আমি জানি না আজকে কেমন লাগলো, আমার নিজেরই এনার্জি লেভেল আজকে খুবই লো, খুবই লো। তারপর আমি চেষ্টা করেছি ধীরে ধীরে লাইকোপোডিয়াম আপনাদের মধ্যে পুশ করার। যাদের মধ্যে যা লাইকোপোডিয়াম আছে ডেফিনেটলি সবই ঠিক আছে, সেটা নিয়ে আপনারা করেন, কিন্তু আমি যে অ্যাঙ্গেলে বোঝানোর চেষ্টা করছি, যেভাবে ঢোকেন, প্রত্যেকটা শেড আমি আপনাদের সাথে আলোচনা করব। আগামী আর 5-6টা দিন থাকেন, 6-7 দিন পরে আপনারা অবশ্যই লাইকোপোডিয়াম নিয়ে আমাকে রিভিউ দিবেন। তো সেই পর্যন্ত ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, স্যার আল্লাহ।